সকলকে নমস্কার। আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি অনুরাগ। আজকে পড়তে চলেছি লেফটেন্যান্ট কর্নেল জন হেনরি প্যাটারসন রচিত দ্য ম্যান ইটার্স অফ স্যাভো অ্যান্ড আদার ইস্ট আফ্রিকান অ্যাডভেঞ্চার্স নামক বইটি। লেখক লেফটেন্যান্ট কর্নেল J.H. প্যাটারসন পেশায় একজন ব্রিটিশ সৈন্য ইঞ্জিনিয়ার, যিনি 10 নভেম্বর 1967 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং যার পেশা ছিল, একদিকে তিনি ব্রিটিশ সৈন্য ছিলেন, অন্যদিকে একজন দুর্ধর্ষ শিকারী। এছাড়াও তিনি একজন ন্যাচারালিস্ট। লেখক লেফটেন্যান্ট কর্নেল J.H. প্যাটারসন পেশায় একজন ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও যিনি আফ্রিকা এবং ভারত বিভিন্ন জায়গায় ঘুরে তার ভ্রমণ কাহিনী তিনি লিখে গেছেন। 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে তিনি নিযুক্ত হন ইউগান্ডা রেলওয়েজের নির্মাণ কার্যে এবং স্যাভো নামক একটি নদীর ওপর তৈরি একটি ব্রিজ তৈরি করার কার্যে তাকে নিযুক্ত করা হয়। সে সময় কয়েকটি নরখাদক সিংহ এই ইউগান্ডা রেলওয়েজের নির্মাণ কার্যে বাধাপ্রাপ্ত করেছিল এবং সেই রোমাঞ্চকর কাহিনী এবং সেই পরিস্থিতি এবং কিভাবে তিনি সিংহ শিকার করলেন, এই ভয়ঙ্কর কাহিনী পরিবেশিত হয়েছে এই গল্পটিতে। এটি লেফটেন্যান্ট কর্নেল J.H. প্যাটারসনের নিজস্ব অভিজ্ঞতা এবং রোমাঞ্চকর পরিবেশনা, যার রন্ধে রন্ধে রয়েছে বিপদসংকুল অন্ধকারচ্ছ মহাদেশ আফ্রিকার একটি সুন্দর অথচ ভয়ঙ্কর বিবরণ। চলুন শুরু করা যাক আজকের এই গল্প, দ্য ম্যান ইটার্স অফ স্যাভো অ্যান্ড আদার ইস্ট আফ্রিকান অ্যাডভেঞ্চার্স। ঊনবিংশ শতাব্দীর একেবারে শেষ লগ্নে এই শিকার কাহিনীর শুরু। 1898 সালের 1 মার্চ দুপুরের দিকে ধীরে ধীরে প্রবেশ করলাম আফ্রিকার পূর্ব উপকূলবর্তী সংকীর্ণ ও বিপদসংকুল মোম্বাসা বন্দরে। মূল মহাদেশ থেকে খুব সংকীর্ণ একটি খাল দ্বারা বিচ্ছিন্ন এই একই নামের একটি দ্বীপ বন্দর শহরটিতে অবস্থিত রয়েছে। 300 বছরের আগের এই অদ্ভুত দর্শন প্রাচীন পর্তুগিজ দুর্গের গা ঘেঁষে আমাদের স্টিমার যখন ধীরে ধীরে বন্দরে ঢুকলো, তখন সেই দৃশ্যটি আমাকে মুগ্ধ করেছিল। যে রকমটা ভেবে এসেছিলাম মোটেই সেরকম নয়। চারিদিক সতেজ সবুজে ঢাকা, সারা দ্বীপের ওপর যেন ছড়িয়ে রয়েছে প্রাচ্যের এক মোহময় সৌন্দর্য। উজ্জ্বল রোদে ঝলমল করা পুরনো শহরটি বুঝি নিচের নিশ্চল সমুদ্রের বুকে অলস নয়নে ঘুমিয়ে আছে। দীর্ঘ তাল ও নারকেল গাছের সারি, বিশাল বাওবাব মহিরু আর শাখা প্রশাখা প্রলম্বিত আম গাছের ফাঁকে ফাঁকে সমতল ছাদ ও ঝকমকে সাদা দেয়ালের বাড়িগুলি যেন অবাক চোখে তাকিয়ে আছে। আর তারই পেছনে দাঁড়িয়ে রয়েছে মূল ভূখণ্ডের অরণ্য শোভিত পাহাড় ও ঢালু অঞ্চল, এই ঘনতর সবুজের অপূর্ব প্রেক্ষাপট হয়ে। সেই মুহূর্তে যে সুন্দর দৃশ্যটি আমার কাছে অপ্রত্যাশিতই ছিল। আমাদের স্টিমার বন্দরে নোঙর ফেলল। চারিদিকে তাকিয়ে আমার মন চলে গেল দূরের শৈশবের দিনগুলিতে। বাল্যকালে কত মন দিয়ে পড়েছি এই দেশের জলদস্যু ও কৃতদাস ব্যবসায়ীদের রোমহর্ষক কীর্তি কাহিনী। মনে পড়ল ঠিক এই স্থানে 1498 সালে মহান ভাস্কো দা গামা নিজেরই আরব নাবিকের ষড়যন্ত্রে জাহাজ ও জীবন দুই হারাতে বসেছিলেন। ভাগ্য ভালো যে সেই হীন ষড়যন্ত্র যথাসময়ে ধরা পড়েছিল আর সাহসী সমুদ্রযাত্রী সঙ্গে সঙ্গে নাবিকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। গোটা শহরটি যেন তছনছ হয়ে যেত। ঠিক সময় স্বয়ং সুলতান এসে ক্ষমা ভিক্ষা করায় সেই সর্বনাশ ঘটেনি। মোম্বাসার প্রধান রাজপথের এখন
তার নাম ভাস্কো দা গামা স্ট্রিট। এর ওপর দাঁড়িয়ে রয়েছে একটি স্মৃতিস্তম্ভ, মহান সমুদ্র অভিযাত্রীর নিজের হাতে প্রতিষ্ঠিত নিজেরই প্রথম মোম্বাসা পরিদর্শকের একটি স্মারক। নোঙর জলে ফেলার সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন মন্ত্র বলে এক পাল আদিবাসী ভর্তি ছোট ছোট নৌকা ও ডিঙি ঝাঁকে ঝাঁকে এসে আমাদের স্টিমারকে ঘিরে ধরল। তারপর শুরু হলো সেই আদিবাসীদের চিৎকার ও চেঁচামেচি ও প্রবল ঠেলাঠেলি। সকলেরই নজর আমার ওপর আর আমার মালপত্রের ওপর। কিছুক্ষণ ধস্তাধস্তির পরে এক সময় আবিষ্কার করলাম বিজেতা বাহারিনের নাবিকটিকে। দলটির চাপে ধাপে ধাপে সিঁড়ি বেয়ে নেমে কখন যেন আমার স্টিমারের পাটাতনের ওপর নেমে এসেছি। ইউগান্ডা রেলপথ নির্মাণের ভারপ্রাপ্ত কোম্পানির বৈদেশিক দপ্তরের নিয়োগপত্র পেয়ে কাজে যোগদানের জন্যই আমি তখন পূর্ব আফ্রিকায় গিয়ে পৌঁছেছি। তাই মাটিতে পা রাখতেই কাস্টমসের কর্মচারীদের কাছে জানতে পারলাম রেলের হেডকোয়ার্টার কোথায়। তারা বলল দ্বীপের অপর দিকে প্রায় মাইল তিনেক দূরে কালিন্দিনিতে রেলের হেডকোয়ার্টার। আর যেখানে পৌঁছাতে হলে ঘড়িতে যাওয়াই ভালো। গাড়ি এক ধরনের ছাউনি দেওয়া ছোট ট্রলি শহরের বড় বড় পথের ওপর পাতা সরু রেল লাইনের ওপর চলে। তাতে দুজন যাত্রী পিঠে পিঠ ঠেকিয়ে বসতে পারে। একটি গাড়ি বেছে নিয়ে উঠে বসলাম। চামড়ার পেটিতে বাঁধা দুটো ছোকরা ট্রলিতে সবেগে ঠেলে দিয়ে চলল। শহর ছাড়াতেই ট্রলি লাইনের দুধারে চোখ পড়ল আমার সেই আম, বাওবাব, কলা ও তালের বাগানে। মাঝে মাঝেই গাছের ডালে ডালে ঝুলছে বিচিত্র রঙের লতা ও ফুল। কালিন্দিনিতে পৌঁছে রেলের অফিসে গিয়ে জানলাম আমার আরো ভেতরে গিয়ে কাজে যোগ দিতে হবে। দু একদিনের মধ্যেই সঠিক নির্দেশ আসলে পরে তবেই আমি যোগ দিতে পারবো। অগত্যা ঘাড়ি লাইনের কাছেই তালগাছের ছাওয়ায় তাঁবু খাটিয়ে একটি অস্থায়ী আস্তানার ব্যবস্থা করা হলো। বলা হয় মোম্বাসা শহর 1000 খ্রিস্টাব্দ নাগাদ প্রতিষ্ঠিত হয়েছিল। তবে আধুনিক ইতিহাস বলে 1505 থেকে 1729 সাল পর্যন্ত শহরটির অবিচ্ছিন্নভাবে না হলেও প্রায়শই পর্তুগিজদের দখলে ছিল। 1513 সাল নাগাদ অধিকতর পুরনো একটি দুর্গের ভেতর একটি ভিত্তির ওপর নির্মিত এই বিষণ্ণ প্রাচীন দুর্গ তারই স্থায়ী সাক্ষীরূপে আজও দাঁড়িয়ে রয়েছে। উদ্যোগী সমুদ্রযাত্রীরা তার নাম রেখেছিল জেসাস ফোর্ট। ফোর্টের প্রধান ফটকের মাথায় খোদাই করা একটি শিলালিপিতে আজও সেই নামটার লেখা আছে। অবশ্য মোম্বাসার পর্তুগিজ অধিকার যেন সেই সময় নির্বিঘ্ন ছিল না। 3 কোনা পাল্টাঙানো জাহাজের আরবরা বলে দৌ বিরাট নৌবহর নিয়ে আরবরা বারবার পর্তুগিজ দখলদারদের আক্রমণ করেছে। আর শেষ পর্যন্ত 1698 সালের 12 ডিসেম্বর তারিখে প্রচন্ড আক্রমণে হেনে দুর্গের সব অধিবাসীদের নির্বিচারে হত্যা করে শহর দখল করে। বড়ই দুঃখের বিষয়, তার ঠিক 2 দিনের পরেই প্রচুর সৈন্য ও অস্ত্রশস্ত্র নিয়ে অপ্রত্যাশিতভাবে পর্তুগিজ নৌবহরটি বন্দরের অদূরে এসে পৌঁছেছিল। কিন্তু হায়, তখন সবই শেষ হয়ে গেছে। আজ পর্যন্ত মোম্বাসা দখল জাঞ্জিবারের সুলতান নেতৃত্বাধীন
আরবদের হাতেই আছে। কিন্তু 1877 সালে জাঞ্জিবারের তৎকালীন সুলতান সৈয়দ বারগাস একটি বার্ষিক খাজনায় মূল ভূখণ্ডের একটি অংশ ব্রিটিশ পূর্ব আফ্রিকাকে সমিতিতে দান করেন। পরে 1888-তে এই সমিতি ব্রিটিশ পূর্ব আফ্রিকা রাষ্ট্রীয় কোম্পানিতে পরিবর্তিত হয় এবং 1898-তে বিদেশ দপ্তর ওই কোম্পানির সমস্ত সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে নিয়ে গোটা দেশকে আশ্রিত দেশের শাসন ব্যবস্থাতেই উপনিবেশ দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। ইতিহাসের কথা থাক, আবার অভিযানের কথায় ফিরে যাই। মোম্বাসায় প্রায় একটি সপ্তাহ কাটলো। আমিও যাত্রার সংকেতের জন্য ব্যগ্র হয়ে উঠলাম। এখন সময় একদিন সকালে শুভ সংবাদটি এলো। নির্দেশ এলো উপকূল থেকে 130 মাইল ভেতরে অবস্থিত সাভোতে গিয়ে আমাকে রেলপথ বসাবার কাজের ভার নিতে হবে। পরদিন ভোর হতেই একটা স্পেশাল ট্রেনে চেপে যাত্রা করলাম। সঙ্গী হলেন পূর্ত বিভাগের সুপারিনটেন্ডেন্ট মিস্টার অ্যান্ডারসন এবং প্রধান মেডিকেল অফিসার ডক্টর ম্যাকুলক। সব দিক থেকেই দেশটা আমার কাছে নতুন, তাই যাত্রাটা খুবই উপভোগ করলাম। যাত্রাপথ যখন শেষ হবার মুখে তখন থেকেই মাঝে মাঝে এখানে ওখানে থেকে কাজের তদারকি করতে হলো। ফলে যাত্রার গতিও মন্থর হয়ে পড়ল। শেষ পর্যন্ত যখন গন্তব্যস্থান সাভোতে পৌঁছালাম তখন গোধূলি অন্ধকার নেমে এলো। একটি ছোট তালপাতার কুঁড়ে ঘরে রাতটা কাটালাম। হয়তো কোনো পূর্বগামী পর্যটক ঘরটা বানিয়েছিলেন, আর ভাগ্যক্রমে তখন সেটি খালি ছিল। ঘরটার অবশ্য অতিশয় জীর্ণশয় ভগ্নপ্রায় দশা। একটি দরজা পর্যন্ত ছিল না। আমার ছোট ক্যাম্প খাটে শুয়ে চালের দিকে এবং তার মধ্যে থাকা ফাঁক দিয়ে তারার ঝিকিমিকি দেখতে দেখতে কখন ঘুম চলে আসতো আমি নিজেও জানতে পারতাম না। তখন যদি জানতাম সেই মুহূর্তে আশেপাশে কি রোমহর্ষক অভিজ্ঞতা অপেক্ষা করছে, যদি বুঝতাম দুটি বন্য জন্তু খাদ্যের সন্ধানে চারিদিকে ঘোরাফেরা করছে, তাহলে হয়তো নড়ে বড়ে শুয়ে এই শান্তিতে ঘুমাতে পারতাম না। পরদিন সকাল সকালে ঘুম ভাঙলো। বাইরে বেরিয়ে প্রথমেই মনে হলো একটি দুর্ভেদ্য দুর্গম জঙ্গল যেন চারিদিক থেকে আমাকে চেপে ধরেছে। হাতের কাছে একটা ছোট্ট পাহাড় বেয়ে তার মাথায় উঠে দেখলাম যতদূর চোখ যায় গোটা অঞ্চলই বেটে বেটে ঝাঁকড়া গাছ, ঘন গাছগাছালি আর কাটা ঝোপে ভর্তি। রেল লাইন বসাবার জন্য যে সরু পথটি পরিষ্কার করে কাটা হয়েছে সেটাই একমাত্র খোলা জায়গা। সাদাটে পত্রহীন বেটে গাছ ভর্তি এই সীমাহীন নৈকা অর্থাৎ নির্জন প্রান্তর যেমন রৌদ্রদগ্ধ তেমনি কুৎসিত দর্শন। এখানে ওখানে গাঢ় লাল রঙের তাপদগ্ধ বিবর্ণ পাহাড়ের শ্রেণী জঙ্গলের ওপর মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। তাতে দৃশ্যটার ভয়াবহতা আরো বেড়ে গিয়েছে। দূরে উত্তর পূর্বে দিকে একটানা নেমে গেছে এনডুমুর ছেদহীন ঢালু অঞ্চল। আরো দূরে দক্ষিণ দিকে চোখ ফেলতেই দেখতে পেলাম সুউচ্চ কিলিমানজারো, যেটি তখনও বরফে ঢাকা ছিল। আর কাছাকাছি হাঁটতে হাঁটতে যা কিছু দেখলাম তার মধ্যে একটি উল্লেখযোগ্য বস্তু এখানকার নদীটির নামও সাভো। দ্রুতগামী এই শীতল স্রোতহীন পূর্ব আফ্রিকার এই অঞ্চলের একটি বিরল ব্যতিক্রম। তার দুই তীরে দীর্ঘ সবুজ গাছের সারি,
এবং গোটা অঞ্চলের ক্লান্তিকর একঘেয়েমির মধ্যে একমাত্র স্বস্তির হাতছানি। কুড়ে ঘরে ফিরে এসে সেই নির্জন নদীর তীরেই একটি খোলা জায়গায় স্থায়ী বসবাসের আয়োজন করতে লেগে গেলাম। জিনিসপত্র খোলা হলো। আমার যে কাজের ছেলেরা আছে অর্থাৎ কর্মী শিবিরের কাছাকাছি তাঁবু খাটালো। রেল লাইন পাতার কাজ তখন নদীর পশ্চিম তীর পর্যন্ত পৌঁছেছে। কয়েক হাজার দেশি কুলি ও অন্য কর্মীরা সেখানেই তাঁবু ফেলেছে। কি কি কাজ করতে হবে বুঝে নিয়ে প্রয়োজনীয় মজুর, যন্ত্রপাতি ও মাল মশলার একটি তালিকা কালিন্দিনীর হেডকোয়ার্টারে পাঠিয়ে দিলাম। অল্প সময়ের মধ্যেই লোকজন ও জিনিসপত্র আসতে শুরু করলো। হাতুড়ি ও গাড়ি ড্রিলিং ব্লাস্টিং এর শব্দে বনাঞ্চল মুখরিত হয়ে উঠল। আমারই কপাল মন্দ, কাজকর্মের এই সুব্যবস্থা বেশি দিন চলল না। হঠাৎই আমাদের কাজে বাধা পড়ল। কোথা থেকে ক্ষুধার্ত নরখাদক সিংহরা এসে হানা দিল। 9 মাস ধরে মাঝে মাঝেই আক্রমণ চালাতে লাগলো সাবর এই রেল কর্তৃপক্ষ এবং তার সঙ্গে সংশ্লিষ্ট অন্য সকলের বিরুদ্ধে। তারপর 1898 ডিসেম্বর মাসে শুরু হলো তাদের সন্ত্রাসের রাজত্ব। 3 সপ্তাহের জন্য রেলের কাজকর্ম বন্ধ করে দেওয়া হলো। ক্রমে এমন অবস্থা দাঁড়ালো যে কোনো কিছুতেই তারা বাধা মেনে নিল না। মনের মতো খাদ্য জোগাড় করতে যে কোনো ঝুঁকি নিতে পিছু পা হলো না তারা। তাদের ক্রিয়াকাণ্ডের পদ্ধতি এতই অদ্ভুত আর মানুষের পিছু নেওয়া এতই সময়মাফিক ও নিশ্চিত যে মজুদদের মনের মধ্যে বদ্ধমূল ধারণা জন্মালো আসলে তারা কোনো জন্তু নয়, সিংহের ভেগদারি শয়তানের দল। অনেক সময় কুলিরা আমার কাছে এসে শপথ করে বলতো ওদের গুলি করার চেষ্টা সম্পূর্ণ বৃথা। তারা নিশ্চিত বিশ্বাস করে 2 নিহিত আদিবাসী প্রধানের ক্রুদ্ধ আত্মাই তাদের দেশে রেল লাইন বসাবার প্রতিবাদে সিংহের রূপ ধারণ করেছে এবং সে কাজ বন্ধ করে দিয়ে তাদের প্রতি অপমানের প্রতিশোধ তারা নেবেই। সাভোতে আমার কয়েকদিন পরেই শুনলাম আশেপাশে জঙ্গলে এইসব পশুকে দেখা যাচ্ছে। তার কিছু পরেই 2-1টা কুলি রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেল। আমাকে বলা হলো সিংহরাই রাতের অন্ধকারে তাদের তাঁবু থেকে তুলে নিয়ে মেরে খেয়ে ফেলেছে। তখন তাদের গালগপ্প বিশ্বাস করিনি। তখনই সন্দেহ করেছি তাদের কোনো সহকর্মী তাদের গোপনে খুন করেছে। নিহত কুলিরা ছিল সুদক্ষ মজুর। এর মধ্যেই তারা বেশ কিছু টাকা জমিয়ে ফেলেছিল আর সেই টাকার লোভে তাদের দলের কোনো দুষ্কৃতী তাদের খুন করেছে। অবশ্য অচিরেই আমার সেই সন্দেহ দূর হয়ে গেল। সেখানে পৌঁছানোর 3 সপ্তাহ পরে একদিন ভোরে আমাকে ঘুম থেকে তুলে দেওয়া হলো এবং খবর দেওয়া হলো গত রাতে উঙ্গন সিং নামে আমার এক শক্তিমান শিখ জমাদারকে তাঁবু থেকে তুলে নিয়ে খেয়ে ফেলেছে। অবিলম্বে সেখানে পৌঁছে সরজমিনে তদন্ত করেই নিশ্চিত বুঝলাম সিংহই লোকটাকে তুলে নিয়ে গিয়েছে। কারণ বালির ওপর সিংহের পায়ের ছাপ এবং মানুষের গোড়ালির একটানা দাগ স্পষ্ট দেখতে পেলাম। তাছাড়া সেই জমাদার ছাড়াও আরো কয়েকটা মজুর সেই একই তাঁবুতে বাস করত। তাদেরই একজন তো নিজের চোখে ঘটনাটা দেখেছে। তার মুখেই ঘটনার সবিস্তার বর্ণনাও শুনলাম। মাঝরাতে সিংহটা হঠাৎ তাঁবুর খোলার দরজা দিয়ে মুখ ঢুকিয়ে একবার সামনে ঘুমন্ত উঙ্গন সিংয়ের গলাটা চেপে ধরল। হতভাগ্য লোকটি
চোর বলে চিৎকার করেই দুই হাতে সিংহের গলাটা জড়িয়ে ধরল। পর মুহূর্তেই সেই অদৃশ্য হয়ে গেল। ভীত, আতঙ্কিত, অসহায় সঙ্গীরা তাঁবুর মধ্যেই শুয়ে থেকেই বাইরে প্রচন্ড ধস্তাধস্তি শব্দ শুনতে পেল। বেচারি উঙ্গন সিং জোর লড়াই করেও মরেছে, আর কই বা তার করার ছিল। জনৈকে কুলি গম্ভীর গলায় বলল, লড়াইটা সিংহের সঙ্গেই হয়েছিল তো? এই ভয়ঙ্কর কাহিনী শোনা মাত্রই সিংহের খোঁজে বেরিয়ে পড়লাম। সঙ্গী হলেন ক্যাপ্টেন হাসলেম। সেই সময় তিনিও সাবতে ছিলেন। হায় রে বেচারি, মাত্র কয়েকটা দিন পরেই তিনি এই একই দুর্ভাগ্যের শিকার হয়েছিলেন। সিংহের চলে যাওয়ার পথ ধরে এগিয়ে যেতে কোনো অসুবিধাই হলো না। পথের ওপর যেখানে যেখানে সে থেমেছে সেখানেই অনেক রক্ত ঝরেছে। নরখাদকদের চিরাচরিত স্বভাব বশতই তাজা রক্তের আশায় সেই জিভ দিয়ে কেটে মানুষের চামড়া তুলে নরখাদকদের চিরাচরিত স্বভাববশতই তাজা রক্তের আশায় সে জিভ দিয়ে কেটে মানুষের চামড়া তুলে ফেলেছে। পরবর্তীকালে দুটি অর্ধভুক্ত মৃতদেহ থেকে আমার এই বিশ্বাস জন্মেছে যে এটাই তাদের প্রচলিত প্রথা। জায়গায় জায়গায় চামড়া উঠে গেছে, তার মাংসটা শুকিয়ে দেখাচ্ছে কেউ যেন রক্তটা চুষে খেয়েছে। মৃতদেহটাকে যেখানে বসে খেয়েছে সেখানে পৌঁছে একটা বীভৎস দৃশ্য চোখে পড়ল। চারিদিকে ছড়িয়ে আছে রক্ত এবং খণ্ড খণ্ড মাংস ও হাড়ের টুকরো, কিন্তু দুর্ভাগা জমাদারের মাথাটা কয়েকটা ফুটো ছাড়া প্রায় অক্ষতই ছিল। দুটো বিস্ফারিত চোখ যেন বিচলিত, আতঙ্কিত দৃষ্টিতে সেই বীভৎস হাড় মাংসের দিকেই তাকিয়ে রয়েছে। এইরকম ভয়াবহ দৃশ্য আগে কখনোই দেখিনি। হাড় মাংসগুলি কুড়িয়ে একত্র করে অনেকগুলি পাথর দিয়ে চাপা দিলাম, কিন্তু মাথাটা কবর দিলাম না। সেটাকে তাঁবুতে নিয়ে গেলাম মেডিকেল অফিসার দ্বারা শনাক্তকরণের জন্য। নরখাদক সিংহ সম্পর্কে সেটাই আমার প্রথম অভিজ্ঞতা। সেখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম এই অঞ্চলের সিংহের কবল থেকে মুক্ত করবই। কখনোই জানতাম না আমার কপালে কি দুর্দিন লেখা আছে, অথবা উঙ্গন সিং এর মতো দুর্ভাগ্যের হাত থেকে অতি অল্পের জন্য আমি রক্ষা পেয়ে যাব। সেই রাতেই মৃত উঙ্গন সিং এর তাঁবুর কাছাকাছি একটি গাছে চড়ে বসলাম। মনে আসা নতুন শিকারের লোভে সিংহটা আবার আসবে। কয়েকটি কুলিও আমার সাথে গাছে উঠল। বাকি মজুররা তাঁবুতেই শুয়ে রইল, তবে তাঁবুতে সব দরজাই বন্ধ করে দেওয়া হলো। সঙ্গে নিলাম .303 ও .12 নলের শটগান। তার এক নলে গুলি ভরা, অপর নলে ভরা ছড়রা। অধীর অপেক্ষায় সময় কাটাতে লাগলো। এক সময় মনে আশার সঞ্চার হলো। একটা ভয়াল গর্জন নিকট থেকে নিকটতর হতে চলেছে। গর্জন থামলো। প্রায় ঘন্টা দুই একেবারে সব চুপচাপ। শিকার ধরার সময় সিংহ কোনো শব্দ করে না, চুপি চুপি এগিয়ে আসে শিকারের কাছাকাছি। হঠাৎ একটা হইচই ও আর্তচিৎকার ভেসে এলো প্রায় আধ মাইল দূরের আর একটা তাঁবু থেকে। তখনই বুঝলাম সিংহটা সেখানে শিকার ধরেছে। কাজেই সেই রাতের মতো সিংহ শিকারের আশা খতম হলো। পরদিন সকালে জানলাম একটা সিংহ রেলপথের অগ্রবর্তী শিবিরের একটি তাঁবুতে ঢুকে এক হতভাগ্য ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গিয়েছে।
একটি রাত বিশ্রাম নিয়ে সেই তাঁবুর কাছে একটা গাছে চড়ে বসলাম। অন্ধকারে 8 মাইল পথ হেঁটে যেখানে যাওয়ার আমার মনোপুত ছিল না, তাঁবু আমার তখন একটা লোক ধীর পায়ে উজ্জ্বল লণ্ঠন হাতে নিয়ে আমার পিছু পিছু যেতে রাজি হয়ে গেল। তখন অনেকটা নিরাপদ বোধ করলাম। আরো একটু গেলে কয়েকজন সঙ্গী জুটে গেল। একটা ছাগলকে নিয়ে সেও আমাদের সঙ্গে হেঁটে চলল। যথাস্থানে পৌঁছে ছাগলটাকে গাছের নিচে সিংহের টোপ হিসাবে বেঁধে রেখে গাছে চড়ে বসলাম আরাম করে। কিছুক্ষণ পরে ঝিরঝির করে বৃষ্টি নামলো। জলে ভিজে ঠান্ডায় কাঠ হয়ে গেলাম, তবু সিংহ শিকারের স্বাদ গেল না। কিন্তু প্রায় মাঝরাতে দূর থেকে যখন চিৎকার ভেসে এলো এবং চিৎকারের সাথে 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 চেঁচামেচি ও হৃদয় বিদারক আর্তনাদ, তখনই অসহায় নৈরাশ্য বুঝতে পারলাম আমাকে ধোঁকা দিয়ে সেই নরখাদক আবারও অন্য কোথাও শিকার ধরেছে। সেই সময় মজদুরদের শিবিরগুলি গড়ে উঠেছিল অনেক দূরে দূরে বিচ্ছিন্নভাবে, ফলে সিংহের শিকারের জায়গাটা বিস্তৃত ছিল সাভোর উভয় দিকে 8 মাইল পর্যন্ত। আবার সিংহের ভাবাভঙ্গি দেখে মনে হলো তার আক্রমণের কৌশলটাই ছিল প্রতি রাত্রে আলাদা আলাদা তাঁবুতে হানা দেওয়া। কাজেই আগে থেকে তার আক্রমণের লক্ষ্যস্থান নির্ধারণ করা ঠিক হবে না বা খুবই কঠিন হবে। তাছাড়া দেখে শুনে মনে হয়েছিল আগেভাগেই আমাদের পরিকল্পনাটা জেনে নেওয়ার একটা অসাধারণ ও অলৌকিক শক্তি বোধহয় তাদের ছিল। ফলে সর্বদাই একটা পূর্ব নির্দিষ্ট জায়গাকে এড়িয়ে এসে রাতের মতো তারা শিকার ধরত অন্য একটি তাঁবুতে গিয়ে। অতএব নিরুপায় হয়েই আমাদের সুযোগের অপেক্ষায় থাকতে হলো।